দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটোল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে একটু কথা বলতে চাই। স্বাভাবিকভাবে আলোচনায় আসবে আমাদের রিজার্ভ সংকট, চীনের সেখানে একটা সহায়তার সম্ভাবনা তৈরি হচ্ছে, তিস্তা নদীকে ঘিরে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে সাবেক রাষ্ট্রদূত জনাব মুন্সি ফয়েজ আহমেদ আছেন, স্বাগত জানাচ্ছি। আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু চীনা রাষ্ট্রদূতের একটা বক্তব্যের অংশ শুনে নিতে চাই। আজকে জাতীয় প্রেস ক্লাবে ডিকাপ টক অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী আসন্ন চীন সফর নিয়ে কথা বলেছেন তিনি। সেখান থেকে দুটো ইস্যু আমরা ঠিক করেছি, তিস্তা এবং রিজার্ভ সংকট, সেটা নিয়ে একটু চীনা রাষ্ট্রদূতের বক্তব্য শুনে নেব প্রথমে। We are ready, we are open. As long as it will be conducive for Bangladesh, China is open. It's purely on Bangladesh side to make decision what to proceed at the next stage. So China is open with whatever proposal by Bangladesh side. For the reserve, we do talk about these issues, and we do have some new proposal from Bangladesh. And I should say it is very new for both of us. Some initiative we never come across before. But China, we are open. So it is still under discussion. And that is my position, that whatever China can do, will do, as for the request from Bangladesh side. So let's see, hopefully we can make some breakthrough. জনাব মুন্সি ফয়েজ আহমেদ, প্রথমটা তিস্তা নিয়ে বক্তব্যটা এক লাইনে এরকম যে তিস্তাতে বাংলাদেশের একটা সিদ্ধান্তের অপেক্ষা আসলে চীন, আর রিজার্ভ নিয়ে বলছে যে একটা নতুন ধরনের প্রস্তাব বাংলাদেশের পক্ষ থেকে এসেছে রিজার্ভ সংকট কাটাতে সহায়তার, এবং চীন সেটা খুব ভালোভাবে বিবেচনা করছে, একটা ব্রেক থ্রু হয়তো প্রধানমন্ত্রী এই সফরে আসবে। আমরা এই দুটো সাধারণ মানুষ এই দুটো বিষয়ই জানতে চাই খুব বেশি, আপনার কাছে এই দুটো বিষয়েই শুরু করতে চাই। আমি এই ব্যাপারে প্রথম যে কথা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে চীনা রাষ্ট্রদূত যেভাবে কথাটি বলেছে তিস্তার ব্যাপারে, যে বাংলাদেশের বিষয়, বাংলাদেশ ঠিক করবে কাকে দিয়ে করবে, কার সাথে করবে, কিভাবে করবে, এই যে কথাটি উনি বলেছেন, এই কথাটি একটা সত্যিকার বন্ধুর মতন কথা। তারা কিছু আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে না, আমরা যা বলবো সেই অনুযায়ী হবে। তাদেরকে দিয়ে করলেও তাদের কোনো অসুবিধা নেই, অন্যদেরকে দিয়ে করলেও তাদের কোনো অসুবিধা নেই। এই যে তারা যে আমাদেরকে আমাদের সমস্যা, আমাদের যে বিভিন্ন রকমের চিন্তাভাবনা আছে সেইগুলোর প্রতি তারা একটা সম্মান দেখাচ্ছে। এমনকি যৌথভাবে করলেও সেটাও হতে পারে, এবং সেই কথাটি কিন্তু আমরা বিভিন্ন সময় আলোচনাও করছি যে এমন হতে পারে এটা একটা বড় প্রকল্প, এটা কিছু অংশ চীন করলো, কিছু অংশ ভারত করলো, হতে পারে। কিন্তু এখানে কতগুলো জিনিস আছে যে ভারত কিভাবে যুক্ত হবে সেইটা ভারতকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের সাথে আলাপ করে। কারণ একসময় ছিল যে ভারত আমাদেরকে নদীর উজান থেকে পানি অংশ দেবে এবং তারপরে সেই অনুযায়ী আমরা সেটা পরবর্তীতে আমরা ব্যবস্থাপনা করব। কিন্তু যখন আমরা পানি পাচ্ছি না, তখন তো ব্যবস্থাপনাটা সবটাই প্রায় আমাদের দেশের ভেতরেই। খেয়ালি কী হচ্ছে যে যখন বন্যা হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, সেই পানিগুলো আমাদের দিকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমাদের এখানেও বন্যা হচ্ছে। তখন আমাদের যে প্রকল্পটা চিন্তা করা হচ্ছে সেটা হলো যে সেই বন্যার পানি যাতে বেশি চারপাশে বেশি ছড়িয়ে না পড়ে, নদীর মধ্যে থাকে এবং আমরা শীতকালের জন্য সেই পানি ধরে রাখতে পারি বেশি একটা বড় অংশ। তো সেই জিনিসটা কিন্তু ভারতের মাথায় তো এই জিনিসটা নাই, ওটা তো আমাদের সমস্যা, আমাদের মাথায়। সুতরাং ভারত এটার সাথে যুক্ত হতে চাইলে কীভাবে যুক্ত হবে সেটাও একটা চিন্তাভাবনার ব্যাপার আছে। সেই জন্য তারা একটা টেকনিক্যাল টিম পাঠাবে বলেছে। তো সুতরাং সেটা তারা দেখুক। তো আমার ধারণা যে যেটা আমরা করতে পারি, যদি আমরা মনে করি যে যৌথভাবে এই প্রজেক্টটা করা সম্ভব, বাংলাদেশ সরকার যদি এটা মনে করে, তাহলে এই প্রকল্পের কিছু অংশ কিন্তু ইচ্ছা করলে এখনও শুরু করে দিতে পারে, হয়তো কাজ কিছু শুরু করে দিল, আগামীতে কিছু অংশ ভারতকে করতে দিল, আর বাকি যেগুলো চীনকে এখন দিতে পারে, যদি চীন সেটা নিয়ে এগিয়ে যেতে পারে, এটা একটা চিন্তা আর কি। তো যাই হোক, এটা কিন্তু মূল কথা হলো যে বন্ধুর মতন একটা কথা বলেছে চীন। একটা মেসেজ কিন্তু মানে উনি পরিষ্কার করেছেন এক প্রকার, যে বাংলাদেশ এটা নিয়ে আর আগাচ্ছে না, বাংলাদেশ এটা নিয়ে আর সামনের দিকে আগাচ্ছে না তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। এটা উনি সরাসরি বলেননি, কিন্তু বক্তব্যের অন্তরালে এটাও পাচ্ছি। এটা এই ধরনের একটা বক্তব্য আগে এসেছিল কিন্তু কিছু খবরের কাগজ মিডিয়াতে, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছে, প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এই ব্যাপারে
চীনের আগ্রহ আছে, তারা তাদের নতুন করে বলবে তারা কীভাবে কী করতে পারে। আবার ভারতও আগ্রহ দেখিয়েছে, তাদের মতামত আমরা জেনে যেটা আমাদের জন্য সবচেয়ে উপযোগী হয় আমরা সেটা করব। এটা তো বলেছেন, শি ইজ অন রেকর্ড সেইং দিস, তাই না? সুতরাং সেটার উপরে আমাদেরকে ইয়ে করতে হবে। আর তারপরে বিভিন্ন আমাদের তো নানান রকমের এই যে বিভিন্ন জন বলে ভারসাম্য, কেউ বলে জিওপলিটিক্স, এইগুলো চিন্তা তো একেবারে বাদ দিয়ে যেতে পারি না আমরা। সুতরাং সেগুলো থাকবে। ভারতের সাথে যেভাবেই আমরা চিন্তা করি না কেন, ভারতের সাথে একটা বিশেষ সম্পর্ক আমাদের আছে। আমরা রিজার্ভ নিয়ে শুনবো, সেটা বের হতে পারবো না। আর রিজার্ভের ব্যাপারে আমরা একটু তিস্তা নিয়ে শ্যামলদার কাছ থেকে শুনে নিই। শ্যামলদা, মানে আমি চীনা রাষ্ট্রদূত আজকে অনেক কথাই বলেছেন এবং বলেছেন যে একটা সময় তারা একটা স্টাডিজও করেছেন, সেটা বাংলাদেশের আগ্রহ হয়েছে, কিন্তু তারপর কিছু জিনিসের সামনে এগিয়ে যায়নি, এটাও তার বক্তব্য ছিল। মানে প্রধানমন্ত্রী এই সফরকে ঘিরে তিস্তা নিয়ে কিছু হচ্ছে না, এমনটা তো আমার মনে হয়েছে। চীনের আমারও তাই মনে হয়, কারণ কালকে যদি আপনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বক্তব্যে এটার কিছু ইঙ্গিত আছে যে তিস্তা নিয়ে কি হবে উনি এখনো জানেন না, এটা বলেছেন গতকাল। তিস্তার দুটো দিক আছে, একটা হচ্ছে তিস্তা নদের ওয়াটার শেয়ারিং, আর একটা হচ্ছে তিস্তার মহাপরিকল্পনা বা ডেভেলপমেন্ট প্রজেক্ট। দুটো কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে একটি অভিন্ন নদী, যেটি একটি ইন্টারন্যাশনাল রিভার, তার পানির ভাগ বাটোয়ারা নিয়ে দুটি দেশের মধ্যে বিদ্যমান আলোচনা, যেটি 2011 সাল থেকে শুরু হয়েছিল, যার কোনো শেষ পর্যন্ত শুরু হয় আগে থেকে শুরু হয়েছিল। 2011 একটা চুক্তির মোটামুটি রেডি হয়েছিল, যেটি মনমোহন সিং যখন আসছিলেন, পরবর্তী সময়ে আর এটা আগায়নি। এখন যেটা আপনি খেয়াল করবেন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী যদিও বলেছেন যে যেটা ভালো হয় সেটা করবেন, যেটা একটু আগে ফয়জা বললেন, কিন্তু এর মধ্যে একটা ডেভেলপমেন্ট তো হয়ে গেছে। সে ডেভেলপমেন্টটা হচ্ছে যে 10টা এমওইউ সই হয়েছে এবার মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের সময়। তার মধ্যে 3টা এমওইউ হচ্ছে রিনিউ, আর বাকি 7টা নতুন। 7টার মধ্যে একটা হচ্ছে দু দেশ একটা টেকনিক্যাল কমিটি গঠনে একমত হয়েছে, এবং সেই টেকনিক্যাল কমিটি কি, এই ডেভেলপমেন্ট প্রজেক্টের টেকনিক্যাল কমিটি, নট অ্যাবাউট দ্য শেয়ারিং। ফলে এই জায়গায় যেটা আপনি একটু আগে বললেন যে চীন কেন একটু বোধ করছে যে সরকার আগাচ্ছে না, তার কারণ হচ্ছে এটা। তার কারণ হচ্ছে ভারতের সঙ্গে একটা ঐকমত্য এমওইউ, মানে কি, সমঝোতা স্মারক। সেই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়া মানেই হচ্ছে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে একটা টেকনিক্যাল কমিটি হবে। আর এই প্রজেক্টটা নিয়ে আমার নিজেরও খুব আছে। আপনি লালমনিরহাটের তিস্তার অববাহিকায় লোয়ার রাইপেরিয়ান অঞ্চলে আপনি 1 লক্ষ কোটি টাকার একটা বাজেট। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি প্রায়োরিটাইজ করতে গেলে এই ধরনের একটি প্রজেক্ট কতখানি আপনার জন্য ফিজিবল হবে। ওখানে জাতীয় বাজেটের প্রায় 8 ভাগের 1 ভাগ, এবং সেটা কি, ওখানে অনেক ধরনের পরিকল্পনা আছে। তার মধ্যে একটা টাউনশিপ হবে, দুপার বাঁধা হবে, নদীর অববাহিকা ঠিক করা হবে, আপনার অগমেন্টেশন হবে, মানে মাটি খনন করা হবে, ইত্যাদি ইত্যাদি। এখন ইট ইজ এ আপনার এটার ভায়াবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এই যে আজকে এখন আমি কিছুক্ষণ আগে আমার অফিসে আলোচনা করছিলাম যে ওই অঞ্চলে আপনার রংপুর কুড়িগ্রাম ওই অঞ্চলে বন্যা শুরু হয়ে গেছে বিকজ অফ দ্য পানি আসছে ওখান থেকে। ফলে এই 1 লক্ষ কোটি টাকা একটা প্রজেক্ট আপনার কতখানি প্রজেক্ট ভায়াবিলিটির দিক থেকে ফিজিবল, এটাও দেখতে হবে। নাকি সাথে খালি আমরা রাজনীতি বা ভারসাম্যের রিলেশনশিপ তৈরি করার জন্য এটাকে করছি কিনা, সেটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর এই তিস্তার ব্যাপারে আমি মনে করি যে আপনি দেখবেন অতিরিক্ত সেন্সিটিভিটি অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল। আমি নিজেও গত বছর 1-1.5 বছর আগে আমি এই অঞ্চলে তিস্তার উপর দিকে শিলিগুড়ি বা ওই অঞ্চলে যখন আসে, ওখানে আসলে শুকনো মৌসুমে কোনো পানিই থাকছে না। তার মানে ফয়েজ ভাইরা জানেন, ওনারা তো দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করছেন, সিকিম অঞ্চলে অন্তত 26টা বাঁধ দেওয়া হয়েছে। তো পানি যদি আপনি আপস্ট্রিমে তুলে নিয়ে যান তো পানিটা থাকবে কোথেকে, সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত আপ টু ওই জায়গায়, ওখানে কাছেই, ওখান থেকে 60-70 কিলোমিটারের মধ্যে সিকিম, দার্জিলিংয়ের ওই পথ ধরে। ফলে নদীর আপনি যদি আপস্ট্রিমে পানি তুলে নেন তাহলে নিচের দিকে পানি থাকবে কি করে। এইটা একটা সমন্বিত আলোচনা দরকার, এবং এই ভারতের অভ্যন্তরীণ রাজ্যগুলোর মধ্যে যে দ্বন্দ্ব এবং সেটার পলিটিক্যাল কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন এই মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের পরের দিনই একটা মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট ইস্যু করে বসে আছে, কিছুই না জেনে। এখানে কিন্তু তিস্তা নিয়ে কোনো ওয়াটার শেয়ারিং নিয়ে কোনো কথাই হয়নি, এবং ভুলভাল তথ্যে ভরা। তিস্তার ওয়াটার শেয়ারিং আলোচনাতেই আসেনি, বরং আলোচনায় আসছে যে এমওইউটা, যেটা হলে
হয়তো এই অঞ্চলের পুরা নদীটির একটা ব্যবস্থাপনার একটা উন্নতি হবে। এখন সেটা কতখানি করবে না করবে বাংলাদেশ নিশ্চয়ই, মানে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই হচ্ছে পারফেক্ট, যে আমরা সবগুলো প্রস্তাব বিবেচনা করে দেশের স্বার্থে যেটা প্রয়োজনীয় মনে করি সেটা হবে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা যেহেতু অলরেডি একটা আলোচনাটি একটা জায়গায় ঠেকে গেছে, ভারতের দিক থেকে একটা MOU স্বাক্ষরিত হয়ে গেছে, এখন আর চায়নাতে কিন্তু এই আলোচনাটি আসবে আমার সেটা অন্তত মনে হয় না। এই জায়গায় একটু প্রশ্ন করতে চাই মুশফিকুর আহমেদ স্যার, মানে চীন সফর যেটা 8 থেকে 10 জুলাই হবে, ইতিমধ্যে আমরা তারিখ হয়ে গেছে অফিসিয়ালি, এখানে তিস্তা নিয়ে কোনো MOU আর হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না, শ্যামলদাও দেখছেন না, আপনি কোনো আশা দেখছেন কিনা? আসলে সাধারণ মানুষ জানতেও চায় যে কিছু হচ্ছে কিনা। বিষয়টি আলোচনায় আসবে। MOU হবে কিনা আমার মনে হয় না যে MOU বা ইত্যাদি কিছু হবে, কিন্তু এটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে। আলোচনা কিভাবে হয়, একটা যে কি চীনের পক্ষ থেকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে যে ভাই এটা তো করতেছিলাম, এরকম আগাচ্ছিলাম, এখন থেমে গেল, কি ব্যাপার আমাদেরকে বলো, এটা ব্রিফ করা হোক অন্তত, আর কিছু না হোক ওদেরকে তো একটা টেবিলে আসবে নিশ্চয়ই, আমি তাই ধারণা করি। তারপরে আসলে কোথায় যায় সেটা পরের ব্যাপার, কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে এই বিষয়টি যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করা হয়েছে, সুতরাং এটা নিয়ে আলোচনা হবে। কিন্তু আলোচনা হলে সেই জন্যই চীনা যে রাষ্ট্রদূত যে কথাটি বলেছেন, বাংলাদেশ যেভাবে এটা করতে চায়, বাংলাদেশের বিষয় আমাদের সেই ব্যাপারে কোনো রকমের হস্তক্ষেপও থাকবে না, কোনো রকমের আপত্তিও থাকবে না, যেটাই ওপেন মাইন্ডে আমরা বসে আছি। আরও অনেক প্রকল্প আছে, বাংলাদেশের কাজের তো অভাব নেই। যেমন একটা প্রকল্প নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে, সেটা আপনার ইয়েতে আসেনি, কিন্তু সেটাও অনেকেই বলছে না, ব্রহ্মপুত্রের না, ওইটা আগে থেকে আছে, ওইটা রিনিউয়ালের ব্যাপার। কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেল চলাচলের বিস্তার, এবং ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে মংলা না, ওইদিকে পায়রা বন্দর হয়ে ইয়েতে যাবে, কি বলে যে আমাদের ইয়েটা টুরিস্ট এলাকা কুয়াকাটা পর্যন্ত যাবে। এই কথা, এইরকম একটা পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা কিছু হয়েছে বোঝা যায়, এবং এটা নিয়ে আগাতে পারে। সুতরাং আমাদের এখানে প্রকল্পের অভাব নাই, একজনকে একটা না দিলে আরেকটা দেওয়ার মতন অনেক কিছু আছে, সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নাই। কিন্তু যেটা এখানে কথায় উঠে আসলো সিকিম তিস্তার ক্ষেত্রে, সিকিম হলো একসময় যখন ভারতের অংশ ছিল না, অন্তত স্বাধীন রাষ্ট্র ছিল যখন, তখন তারা এইসব ইয়েগুলো করেছে, বাঁধগুলো করেছে, এবং এইগুলোর ব্যাপারে ভারতের সাথে তাদের এক চুক্তি আছে। আমি এরকম শুনেছি, আমি তো নিজে সব দেখে আসি নাই, কোনোখানে পড়া কোনোখানে শোনা, যে এটা 2026 পর্যন্ত এই চুক্তিগুলো বলবৎ। আচ্ছা, সিকিম ভারতের মধ্যে, সিকিম ভারত, যদিও সিকিম এখন ভারতের অংশ, কিন্তু ওই চুক্তিটা তারা এখন পর্যন্ত ইয়ে করছে না। তো সেই জন্য অনেকে মনে করছেন যে এই 26-এর পরে ওই বাঁধগুলোর ব্যাপারে কিছু ইচ্ছা করলে ভারত কিছু ইয়ে করতে পারে, কেন্দ্রীয় সরকার সেগুলোর ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে। যাই হোক, সেটা হলে তো ভালো, না হলে এখন কথা হচ্ছে যে আমরা যেটা প্রকল্প করেছি তিস্তার, সেটা হচ্ছে যে ভারতের থেকে পানি তারা ওইভাবে নিয়ন্ত্রিত বা আমাদের চুক্তি অনুযায়ী পানি এরকম কিছু দেবে না। তারা ওই যখন বর্ষার সময় প্রচুর পানি আসবে, বৃষ্টির পানি, আমাদের নিজেদের যে পানি আছে সেগুলো মিলে যে পানি, সেটারই ব্যবস্থাপনা করা, নদীটা ভালো থাকে এবং দুই পাশের মানুষের কষ্ট কমানো যায়, সেইটাই হলো আমাদের প্রকল্প। সেটার জন্য একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, বিশাল প্রকল্প, সেটা আস্তে আস্তে হবে, একদিনে হবে না। সুতরাং এই যে কত লক্ষ টাকার কথা বললেন, 1 লক্ষ কোটি টাকা একদিনে তো হবে না, একটা সময়ের উপরে হবে। নিশ্চয়ই আমাদের সরকার নিশ্চয়ই এইভাবে হিসাব করেই চিন্তা করছে যে এগুলো তারা এমনভাবে ফেজড আউট হিসেবে করবে যে তাদের জন্য এটা বড় কষ্ট হবে না। এরকম বড় প্রকল্প তো আমরা করেছি। ইকোনমিক বেনিফিটটাও খুব ইম্পর্টেন্ট। আপনি ওই প্রকল্পতে মানুষের যদি বন্যার থেকে মানুষকে মুক্ত করা যায়, আপনি কত আর পানি যদি আমি লালমনিরহাটে কত লোক থাকেন, কুড়িগ্রামে কত লোক থাকেন, এটা তো খালি ওইখানে না, এটা তো শেষ পর্যন্ত পুরো জায়গার জন্য এটা কাজে লাগবে, পুরো অঞ্চলটা। সুতরাং এটা আমার মনে হয় বড় ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, কিন্তু এট দ্য সেম টাইম ইকোনমিক রিটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু লোন, এটা আপনাকে লোনটা রিপেমেন্ট করতে হবে। এইটা ঠিক যে নিশ্চয়ই ওইটা দেখেই করতে হবে। ফিজিবিলিটি তো আর এমনি এমনি হয় না। ফিজিবিলিটি যারা করছেন ধরে নিচ্ছি যে তারা, আমি তো আর এগুলো বুঝি না, যারা করছেন তারা বুঝেই করছেন, সেটা ধরে নিব আমরা। তারপরে যদি আমরা মনে করি না, এখনও তো অনেক কিছু আলাপ আলোচনার সুযোগ আছে, যদি মনে করি না ফিজিবল না, তাহলে করবেন না। কিন্তু যাই হোক, এখন যে পরিস্থিতি আছে তাতে আমার এই হলো বক্তব্য। আর যে
ইয়ের কথা বলছিলেন। আমরা রিজার্ভ নিয়ে কথা বলবো। চীনা রাষ্ট্রদূত বলেছেন যে একটা নতুন ধরনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এটার ব্যাখ্যা তিনি দেননি, এটার ব্যাখ্যা সম্ভবত দিতেও চাননি। তাহলে এটা আমরা বোঝার চেষ্টা করবো, একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আশা করি সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। তিস্তা, রিজার্ভ সংকট এবং প্রধানমন্ত্রী চীন সফর, এই নিয়ে কথা বলছে। শ্যামল দত্ত, আপনার কাছে আসতে চাই। চীনা রাষ্ট্রদূত যে বলছেন নতুন ধরনের একটা সহায়তা রিজার্ভ সংকট কাটাতে বাংলাদেশ চেয়েছে, এবং উনি বলছেন যে এটা এমন কিছু যেটা আগে কখনো চীন পায়নি। হ্যাঁ, সেটা আমরা অলরেডি আলোচনায় আছে যে বাংলাদেশ হয়তো মানে বাজেটারি ডেফিসিট যেটা আছে, বাংলাদেশের যে হিউজ অ্যামাউন্টের একটা বাজেট, সেই বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কিছু কিছু। সেখানে রেভিনিউ টার্গেট আছে, সেখানে ডেভেলপমেন্ট প্রজেক্টের বিভিন্ন চিন্তাভাবনা আছে। এগুলোতে আমরা শুনতে পাচ্ছি সরাসরি নগদ সহায়তা চাইবে, যেটা হয়তো নতুন করে। তবে আপনাকে আরেকটা জিনিস একটু বলি, আপনি যেহেতু আজকে আলোচনাটা প্রধানমন্ত্রী চীন সফরকে কেন্দ্র করে করছেন, এক্স্যাক্টলি আজ থেকে 5 বছর আগে 2019 সালের 1 থেকে 6 জুলাই, এই যে আমরা যে টাইমটা পার করছি এখন, এই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছিলেন এবং আমিও ছিলাম তার সঙ্গে সেই সফর সঙ্গী হিসেবে। প্রথমে আমরা এখান থেকে গেলাম ডালিয়ানে, ডাইরেক্ট বাংলাদেশ বিমানে একটা ফ্লাইট নিয়ে ডালিয়ানে। তখন একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা মিটিং হচ্ছিল, সেটা ছিল 1 থেকে 3 জুলাই। 4 তারিখে আমরা 3 তারিখ বিকেলে আমরা চলে আসি বেইজিংয়ে। সেটা ছিল দ্বিপক্ষীয় সফর, এরপরে ইকোনমিক সামিটের পরের পার্ট। এক্স্যাক্টলি এই 4 তারিখ রাতে আমরা একটা রাষ্ট্রীয় ডিনারে ছিলাম বেইজিংয়ে। এটা এই 19 সালের 1 থেকে 4 জুলাইতে আমরা যাচ্ছিলাম। 6 তারিখ মানে প্রধানমন্ত্রী দেশে চলে আসছিলেন। তো এখন এই প্রেক্ষিতে এখন তার পরবর্তী সময়ে 16 সালে, তার আগেই 16 সালেই তো আপনি জানেন যে চীনের শি জিনপিং আসছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর লাস্ট ভিজিট ছিল কিন্তু 19 সালের, তারপর তো করোনা হয়ে গেল, আর ভিজিট আর হয়নি। এখন আজকে যে আপনি বলছেন যে প্রজেক্টগুলো, আমি তো অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপনার এই যে গ্যাস কূপ খননে চীন সহায়তা করবে, মাদার ভেসেল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটাতে চীনের অর্থায়নের কথা আছে, যেটি উনি একটু আগে বললেন যে আপনার ভাঙা থেকে পদ্মা সেতু পার হওয়ার পরে ভাঙা থেকে সেই বরিশালের দিকে লাইনটা নেওয়া এবং আপ টু কুয়াকাটা পর্যন্ত। আমাদের কিন্তু এই লাইনটা নেই, এবং আমি গত বছরও গেছি এই অঞ্চলে। বরিশাল থেকে কুয়াকাটার যাতায়াতটা কিন্তু এখন অত সহজ না। এবং সেই জায়গাটিতে যদি চীনা সহায়তা পাওয়া যায়, এটা আছে। নতুন করে একটা মেট্রো লাইন 6 যেটি আশুলিয়ার ওদিক থেকে আপ টু নারায়ণগঞ্জ পর্যন্ত, এটিতে সহায়তা। ফলে সব মিলিয়ে প্রায় 24-25 বিলিয়ন ডলারের একটা আর্থিক সহায়তার বিভিন্ন রকম প্রকল্প, মানে সমঝোতা চুক্তি হয়ে যাবে, সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বা প্রসেস, আমার ধারণা এবার অনেকখানি মানে এগিয়ে যাবে। এগুলো নিয়ে কাজ হচ্ছে, আগামী আজকাল পরশুর মধ্যে হয়তো আরো অনেকটা শেপ নেবে। প্রশ্ন হচ্ছে রিজার্ভ সংকট কাটাতে এটাই কি সেই নতুন ওয়ে আউট? না, রিজার্ভের সংকট মানে কি? রিজার্ভটা আপনার কেন? রিজার্ভটা আপনার হচ্ছে আপনার নেসেসিটিকে ফিল আপ করার জন্য। আমরা ফরেন কারেন্সিটা কেন রাখি? রিজার্ভে ফরেন কারেন্সিটা রাখি আমাদের এক্সপোর্ট বিল, মানে ইম্পোর্ট বিল পেমেন্ট করার জন্য। তো ইম্পোর্ট বিল কেন দরকার হয়? আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য, আপনার শিল্পের মেশিনারি ইত্যাদির জন্য রিজার্ভটা দরকার হয়। ফলে আপনার এখানে যদি এই 5-7 বিলিয়ন একটা আলাদা পাওয়া যায়, যেটি আমি শুনছি বাংলাদেশ সরকারের চীন না শুধু সৌদি আরব, আমিরাত, ভারত সবার কাছে কিন্তু এই সহায়তাটা চেয়েছে। সৌদি আরবকে তো বলা হচ্ছে যে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে টাকা রাখতে। ওই একই চিন্তা হতে এখানেও আছে। অফশোর ব্যাংকিং এ যদি আপনার যদি ডলারটা থাকে, তাহলে আপনি জানেন যে আপনার রিজার্ভে এই টাকাটা কিন্তু আপনার কাছে আছে, হাতের কাছে আছে। আপনি এটা দিয়ে এলসি খুলতে পারবেন, আপনি এটার থেকে লোন নিয়ে আপনি এলসি খুলতে পারবেন, আপনি এটার থেকে লোন নিয়ে নেসেসারি অন্যান্য খরচ, মানে একটা সম্বল হিসেবে। আমি মুন্সিফাজ আহমেদ এই জায়গায় যদি আরেকটু কিছু যোগ করেন। হ্যাঁ, এই আপনারা যে আলোচনা করছিলেন ওই কথায় শ্যামল যে কথাগুলো বলছিলেন, আমিও সেইভাবেই দেখছি জিনিসটা, যে একটা আমাদের যে সবসময় এই যে আমাদের আমদানির যে বিল, সেটা চুকানোর জন্য যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, কারণ আমাদের তো বাণিজ্য ঘাটতি, ওভারঅল যে বাণিজ্য ঘাটতি, একটা বড় রকমের ঘাটতি আছে। সেই ঘাটতিটা মেটানোর জন্য আমরা
বিভিন্ন সময় কি করি, দেশের মধ্যে থেকেও লোন নেয় সরকার বা বিদেশ থেকে লোন নেয়, তো আবার ঘাটতিটা থেকে বাড়তে থাকে যদি আমরা না শোধ করতে পারি। তো সেই জন্যে একটা যদি এরকম একটা অর্থ থাকে তাহলে আমাদের চিন্তাটা একটু কমে যায়, কারণ এর মধ্যে আমাদের অর্থনীতি বেশ চাপের মুখে আছে, যে হঠাৎ করে এই ঘাটতিটা বেড়ে যাওয়াতে আমাদের রিজার্ভ কমে গেছে। রিজার্ভ একটা যে 5 মাসের বা 6 মাসের আমদানির পরিমাণ রিজার্ভ যদি থাকে তাহলে আমরা কমফোর্টেবল ফিল করি, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে এটা আর একটু কমে আসতেছে 2-3 মাসের ইয়েতে এসে ঠিক 3 মাস প্লাস আছে এখন। তো এইসব চিন্তা তখন মাথায় আসে। তো এইগুলো যদি আমাদের একটা আলাদা ফান্ড থাকে যেখানে আমরা ইচ্ছা করলে হাত দিয়ে টাকাটা নিতে পারি, তাহলে আমরা একটু স্বস্তি বোধ করব। কিন্তু তার মানে এই না যে এই টাকাটা আমাদেরকে দিতে হবে না বা আমরা এটা পেয়ে গেলাম, তা কিন্তু নয়। এই টাকাটাও আমাদেরকে শোধ করতে হবে, সেই জন্য আমাদের এটাকে খুব যত্নের সাথে খেয়াল করে সুদও দিতে হবে। ধরনের বলার কারণটা হচ্ছে আমার ধারণা ওইটাই, এটা হচ্ছে টাকাটা ওনারই, যেমন আমি আমার টাকা ব্যাংকে রাখি, টাকাটা চাইনিজ টাকা আমার এখানে আছে, আমি ইচ্ছে করলে এখান থেকে একটা লোন যখন প্রয়োজন হবে আমি নিতে পারবো। তার মানে আপনার একটা নিশ্চয়তা, স্বস্তির জায়গা, একটা কনফিডেন্সের জায়গা যে আমার কাছে আমার ব্যাংকে এত টাকা আছে, ধরেন $5 বিলিয়ন আছে আমার কাছে, তাহলে আমি প্রয়োজনে নিতে পারবো। এই নিশ্চয়তাটা থাকলে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। 1% বা কিছু একটা সুদও হয়তো সুদ হতো, এটা শুনেন, যে কোনো ফরেন লোনের কিন্তু ইন্টারেস্ট আছে। ইভেন আপনি ফরেন লোন যারা দিবে তাদেরও কিন্তু এই যে আইএমএফ লোন দিচ্ছে, আমাকে কি ইন্টারেস্ট দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। এটা শোধ করতে হবে, এইটা মাথায় রেখে যদি আমি কাজ করি এবং আমার যদি খরচ কমাতে পারি, চেষ্টা করছে সরকার, কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে আমদানি খরচ কমাতে। যেমন কি বলে লাক্সারি আইটেমস আমদানি অনেক কমিয়ে দিয়েছে, আমাদের বিদেশ যাওয়া সরকারি দিচ্ছে, তো সেইগুলো তো করেও কিন্তু যথেষ্ট নয় আমাদের, সেই জন্য এই সাপোর্টটা দরকার। এই সাপোর্টটা পেলেও তো আমাদের যেটা করতে হবে, আমাদের উৎপাদন বাড়িয়ে, আমাদের রফতানি বাড়িয়ে আমাদেরকে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে, তাহলেই কিন্তু আমরা সত্যিকারের স্বস্তির জায়গায় আসতে পারবো। কিন্তু একটা প্রশ্ন মনে হয় উঠবে, শ্যামলদা যেমনটা বলছেন যে প্রায় 25 বিলিয়নের একটা সেটা সে পুরোটা জিনিসটা কিন্তু এক জিনিস না, পুরোটা 25 বিলিয়ন হচ্ছে পুরোটা প্রজেক্টের ব্যাপার আছে, কিন্তু সেটা হচ্ছে আলাদা ঋণ বিভিন্ন প্রজেক্টে, টোটালটা হলো বললাম তো, এর মধ্যে ধরেন তার মধ্যে আবার এইটাও আছে, এটা আলাদা অফশোর ব্যাংকিংটা, ওটা সহ মিলে 25, ওটা সহ 25। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 25 বিলিয়ন যদি আমরা চীনের কাছ থেকে নেই, আমার দেশ চীনের কাছে এক প্রকার বাধা পড়ে যায় কিনা? আমি বিরতির পর এটা শুনতে চাই। আর একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি দর্শক। $25 বিলিয়ন সহযোগিতা চুক্তি যদি হয়, চীনের কাছে বাংলাদেশ কতটুকু বাধা পড়ে যাবে, এই প্রশ্ন উত্তর শুনবো বিরতির পর। তিস্তা রিজার্ভ সংকট, প্রধানমন্ত্রীর চীন সফর, এই নিয়ে আলোচনা। জনাব শ্যামল দত্ত, প্রশ্ন ছিল হচ্ছে যদি 25 বিলিয়ন সবকিছু মিলে 18 এবং 7 চীনের কাছ থেকে আমরা বিভিন্নভাবে নেই, আমরা আসলে চীনের কাছে কতটা বাধা পড়ে যাই অর্থনৈতিকভাবে? না, আমি এটা মনে করি না। কারণ আপনাকে বলি, 2016 সালে যখন শি জিনপিং বাংলাদেশ সফর এসেছিলেন এবং ওনার প্রেস ইয়েতে আমরাও ছিলাম, সে সময় আমরা দেখেছি যে 40টা প্রজেক্টে তখনও $24 বিলিয়ন বিভিন্ন ইয়ে হয়েছে। তার মধ্যে আমি এই যে বলছেন না, আমাকে ঠিক করতে হবে যে আমি আসলে কোন কোন প্রকল্প প্রায়োরিটাইজ করব। এই যে মনে করেন যে আমাদের পদ্মা সেতুর মধ্য দিয়ে যে রেল লাইনটা গেল, এই পুরো অর্থায়নটা করেছে প্রায় 60,000 কোটি টাকা। পদ্মা সেতুর চাইতে কিন্তু ডাবল এটা প্রজেক্ট। সেই 60,000 কোটি টাকা পুরোটাই অর্থায়ন করেছে কিন্তু চীন। মজার কথা হচ্ছে এখন বলা হচ্ছে যে চীনের অর্থায়নে করা রেল লাইন ভারতের জন্য করা হয়েছে, এটা রাজনৈতিকভাবে বলা হচ্ছে। এটা যে বাংলাদেশ প্রজেক্ট, কারণ এটার কারণে আপনি যশোরে যেতে পারছেন 4 ঘন্টায়, 3-3.5 ঘন্টায়। কানেক্টিভিটি নিয়ে তো কোনো প্রশ্ন নাই। এটা নিয়ে তো আপনি এখান থেকে আপনি ভাঙা যেতে পারছেন 1.5 ঘন্টায়, আপনি এখান থেকে ফরিদপুর যেতে পারছেন। 16 সালে যে 24 বিলিয়নের একটা প্রপোজাল নিয়ে কথা হয়েছে, কমিটমেন্ট হয়েছে, আমরা কিন্তু তার কতটা নিয়েছে আমি যদি ভুল না করি 6 থেকে 7 বেশি না, কিন্তু কতগুলো মৌলিক প্রকল্প হয়েছে। যেমন এই প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে যেমন চিটাগাঙ্গের টানেল প্রজেক্টটি, সেই টানেলে বঙ্গবন্ধু টানেল, তারপরে এই ব্রিজ, তারপরে বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপরে অন্যান্য আরো অনেকগুলো প্রজেক্ট আছে। আমি এই মুহূর্তে এটা অ্যানালাইসিসটা আমি তো স্যারের হেল্প নেই, স্যার আমরা 24 বিলিয়নের কি 6-7 এর বেশি নিয়েছে, আরো বেশি অ্যাকচুয়াল কতটুকু ইউজ হয়েছে সেটা এক জিনিস, আরেকটা হলো কত টাকার প্রজেক্ট ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। যেমন এর মধ্যে আমি সেদিন কোথাও একটা শুনছিলাম
যে প্রায় 18 বিলিয়নের প্রজেক্ট কাছাকাছি হয়েছে। ইতিমধ্যেই গতকাল- ইয়েতে মানে আসছে। গতকাল চীন বিভিন্ন সফর নিয়ে পর্যায়ে একটা চলে আলোচনা আসছে। এই অ্যানালাইসিসটা ছিল, আর আমি এই মুহূর্তে বলতে আরেকটি কথা যেটা নিয়ে আপনারা ইয়ে করছেন যে ওদের কাছ থেকে এটা নিলে আমরা মানে 18 যদি এখন পর্যন্ত প্রক্রিয়ার মধ্যে থাকে হ্যাঁ। এই 16 সালের পরে, কিন্তু আরো তার মানে নতুন এই টাকা করে সব 18 যদি খরচ আমরা হয়ে নেই, যেত তা না কিন্তু। না আরো যদি নতুন করে 36 বিলিয়ন ডলার একটা দেশের কাছ থেকে আপনি সহায়তা নিলেন, এরপর তো সেই দেশের কথা শুনে চলতে হবে আপনাকে। না না না, এটা সবাই তো এরকম করেই কাজ করে। শুনেন, আমাদের অন্যান্য দেশও তো ইকোনমির সাইজ এতটাই বড় 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 যেগুলো দেশ নিয়ে করছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা যেন সেগুলো শোধ করতে পারি সেইভাবে, আমাদের প্রপার স্টাডিজ যাতে হয় যে এই কাজটি আমার জন্য আমার প্রয়োজন কিনা, 1 নম্বর। 2 নম্বর, এই কাজ থেকে আমি টাকা তুলে আনতে পারবো কিনা সরাসরি বা না এই কি 36 বলে, বিলিয়নের সুদ দিতে হবে তো অন্য প্রতি কোনোভাবে, বছর, হ্যাঁ? প্রতি সুদ বছর তো দিতে ইন্টারেস্ট দিতে হবে। হবে, শোধ করতে হবে। না, আপনার এটা যদি তো যা নিয়ম ইকোনমিক কানুন সেই- রিটার্ন থাকে তাহলে আপনার সুদ দিতে আমার সমস্যা আমার নেই। হিসাবটা থাকতে হবে যে আমি এই টাকা এটা থেকে পাবো, রিটার্ন পাবো, আর এই টাকা আমার এতদিনে দিতে হবে, যেটাকে তো আমরা সেটা- ওই ফিজিবিলিটি স্টাডিজের মধ্যে পাই। একদম সেটা যদি ঠিক থাকে, আমাদের হোমওয়ার্ক যদি ঠিক থাকে, তাহলে চিন্তিত হওয়ার কোনো আপনি কারণ নেই। আপনাকে আরেকটা এক্সাম্পল কারণ কি? দিই, এই সবগুলো পদ্মা return, সেতুর যে ইকোনমিক রিটার্ন হ্যাঁ, আপনি দেখতে পেয়েছেন কি পরিমাণে যা return চিন্তা এটা করা হচ্ছে, হয়েছিল তার চেয়ে বেশি হচ্ছে। বেশি হচ্ছে। আনসিন রিটার্নও আছে যেটা Unseen দেখা যায় না, return, কিন্তু সেগুলো দাদা তো আছে। না, কিন্তু একটা মনস্তাত্ত্বিক জায়গা থাকে, আপনি 36 বিলিয়ন ডলার একটা দেশের কাছ থেকে না, আপনি- নেন। এটার উত্তর আমি দিতে চাই। আমি- সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপারটা হচ্ছে একটা প্রোপাগান্ডা চীনের বিরুদ্ধে সবসময় আছে। চীনের ঋণের ফাঁদ বলা হচ্ছে, কিন্তু হ্যাঁ, চীনের আমি ঋণের ফাঁদ কি? এই আতঙ্কের যেমন- কথাই না না, বলছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ক্যাটাগরিক্যালি ক্লিয়ার করেছেন যে আপনার এই মুহূর্তে ইকোনমিক ডেভেলপমেন্টে আপনার কাছে অর্থ দেওয়ার মতো চীন ছাড়া কোনো দেশ নাই। কিন্তু তার যে আপনি- রিজার্ভ আছে এটা তো কারো নাই। আপনি যে জায়গায় পৌঁছাতে চাচ্ছেন, আমি 3টা জিনিস আপনাকে একটু বলি। একটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক যে নিউ অর্ডারটা তৈরি হয়েছে বিশ্বে, একটা সময় আমরা পশ্চিমা নির্ভর ছিলাম, সেখান থেকে কিন্তু নানা বাইপোলার ওয়ার্ল্ড থেকে এখন মাল্টিপোলার ওয়ার্ল্ডে আপনার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে চীনের কোনো বিকল্প নাই, নাম্বার 1। এইটা নাম্বার 2, দাদা এইখানে ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী বলবো, চার্লস ওয়েটলি, উনি লাস্ট এই ডিকাপটকের রেফারেন্স দিতে হচ্ছে, ওখানে উনি বলেছেন যে আরো অনেকে ঋণ দিবে, কিন্তু আমাদের ঋণটার কোয়ালিটি, ইউরোপের না ঋণটার না না কোয়ালিটি, না, ওনাদের ঋণের কোয়ালিটির মধ্যে একটা গোজামিল আছে। ওনারা আবার এর সাথে হিউম্যান রাইটস, ওনারা এর সাথে সুশাসন, তারপরে আপনার এই বিভিন্ন ডেমোক্রেসি এগুলো যুক্ত করে দেন, না, তাদের যেগুলো আবার জিনিস ওনাদের কিনতে হবে, কাছে তাদের ডেফিনেশন জিনিস এক অনেক বেশি ধরনের, costly। আমাদের কাছে ডেফিনেশন আরেক ধরনের, ডেফিনেশনের সংজ্ঞায় তফাৎ আছে। ফলে আমাদের জন্য মোর কোনটা। আরেকটি হচ্ছে যে চীনের এই জায়গায় আরেকটি হচ্ছে যে টেকনোলজি, চীনের টেকনোলজিটা মোর ফ্রেন্ডলি টু আমাদের মতো দেশ। আপনি ইউরোপিয়ান টেকনোলজি, ওয়েস্টার্ন টেকনোলজি অনেক সময় আমাদের জন্য খুবই ফিজিবল হয় না, ইটস ভেরি এক্সপেন্সিভ। থার্ড হচ্ছে আপনার বাংলাদেশ যে নতুন একটি ডেভেলপমেন্টের পর্যায়ে পৌঁছতে চাচ্ছে, 2026 সালের পর আমরা কিন্তু আর এলডিসি গ্রাজুয়েশন হবে, আমরা একটা মধ্যমায়ের দেশ হিসেবে, মিডল ইনকাম কান্ট্রি হবে। এবং এই ধরনের স্টেজে আপনার যে মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে, সেটি চীন ছাড়া অন্য কেউ আপনাকে এই সহায়তাটা দিবে না। আচ্ছা, এই জায়গায় হয়তো আমিও আপনার সাথে পুরো একমতই থাকবো, কিন্তু আমি স্যারের কাছ থেকে শুনবো যে একটা মনস্তাত্ত্বিক জায়গা থাকে একটা দেশের কাছে 36 বিলিয়ন নেওয়ার পর ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমি আসলে কতটা সেই দেশের অনুসারী হয়ে পড়ি বা পড়ার আশঙ্কা থাকে। একটা বিরতি নিয়ে, এটা সর্বশেষ বিরতি, এটা নিয়ে এসে শুনছি। দর্শক আশা করি সঙ্গে থাকবেন। তিস্তা রিজার্ভ সংকট, প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে আলোচনা। জনাব মুন্সিফাজ আহমেদ, আপনার কাছে প্রশ্ন ছিল চীনের ঋণের ফাঁদে, যেটা আপনি টার্মটা বলেছেন, আসলে এত বড় ঋণ আমরা মানসিকভাবে এটা একটা সংখ্যা উল্লেখ করা হয়েছে, তার মানে এটা কি 1 বছরে আমি নিয়ে নিচ্ছি সব একসাথে, তা তো নয়। এটা ফেজড আউট হবে, এটা আগেও আমি অন্য ব্যাপারেও বলেছি। সুতরাং সেইখানে আমাদের যথেষ্ট হোমওয়ার্ক করতে হবে যে আমরা কতদিনে কি নিলে কি, যেমন 24 বিলিয়ন ডলার যখন আগে 16 ইয়েতে করে গেছেন, তার তো অনেক একটা বড় অংশ এখনো ইনভেস্ট হয়ই নাই। হ্যাঁ, সুতরাং ওইভাবে না, যখন ইনভেস্ট হবে সেটা ইনভেস্টমেন্ট কিভাবে সেটা ফেরত দেওয়া হবে সেটারও একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনাগুলো যদি আমাদের ঠিক থাকে তাহলে চিন্তার কারণ নাই। আর তাছাড়া এইসব প্রকল্পগুলো কি খুব প্রয়োজনীয় প্রকল্প, এবং এইগুলো হলে 1 নম্বর হলো সরাসরি কিছু রিটার্ন থাকে। আবার যেমন রেলওয়ে যদি হয়, সেটার একটা সরাসরি রিটার্ন আছে না। তারপরে আমরা যেমন যে ইয়ের কথা বলছি,
সুড়ঙ্গ, সেটারও সরাসরি রিটার্ন আছে, কিন্তু আবার সরাসরি নয় এরকম রিটার্নও প্রচুর আছে। তো সব কিছু মিলিয়ে যদি আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে এবং যদি আমাদের রফতানিযোগ্য পণ্য বৃদ্ধি পায় এবং তার ফলে আমরা যদি বড় বড় আরো বেশি রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু এগুলো শোধ করা খুব বড় সমস্যা হবে না। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি আমি তুলে আনতে পারি তাহলে বিপদ নাই, আমি একদম তাই। সেটা নিয়ে আমি খুবই একমত। কিন্তু আমি বলছি যে একটা আঞ্চলিক আর এই যে রাজনীতির ব্যাপার থাকে, বৈশ্বিক রাজনীতির কথাটা ব্যাপার যেহেতু থাকে। আসলে, সুতরাং ওই কথাটা একটু এক্সপ্লেইন করা যাক। যেমন শ্রীলঙ্কার কথা বলছি তো আমরা, যে হাম্বনটোটা পোর্ট একটা তাদের জন্য ঋণের ফাঁদ তৈরি করছে, কিন্তু হাম্বনটোটা পোর্টের বা শ্রীলঙ্কা চীনের কাছে কতটা ঋণী? $7-8 বিলিয়ন, বা এখন সব মিলে বোধহয় 17 বিলিয়ন এরকম কথা বলা হচ্ছে। কিন্তু তাদের টোটাল যে ডেট আউটলে, তাতে অন্য দেশ আরো বড় আছে, তারপরে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে। তো সব কিছু মিলিয়ে তো ঋণ। আর ঋণের ফাঁদ কেন হয়? যখন তারা চীনের থেকে যে ঋণ নিয়েছিল সেটা কমার্শিয়াল ঋণ নিয়েছিল 8% বা এরকম সুদে। বাংলাদেশ তো কখনো বাংলাদেশ সেটা করছে না। অতটা নিয়ে নিচ্ছে না। সেগুলো সব চিন্তা করে করতে হবে। আর তারপরে তারা যে প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টটা ফিজিবিলিটি ভালো করে চিন্তা না করেই তারা করেছে। এখন তারপরেও কি করেছে চীন? কি করেছে যে এই ঋণটা দেওয়ার জন্য যাতে ওদের শ্রীলঙ্কাকে কষ্ট করতে না হয়, অতিরিক্ত ইয়ে না করতে হয়, বাইরের থেকে ঋণ টাকা ধার করে যাতে না করতে হয়, সেই জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। সেটা কি? একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি তৈরি করেছে। একটা শ্রীলঙ্কান কোম্পানি, একটা চীনা কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করে হাম্বনটোটা পোর্টের ম্যানেজমেন্ট তাদের হাতে দিয়ে দিয়েছে। তারা ওইটা ম্যানেজমেন্টের মাধ্যমে ওখান থেকে টাকা তুলে আনবে। সরকারের নিয়মিত যে বাজেট, সেখান থেকে টাকা নেবে না। যে বন্ধু তো সবাই, কিন্তু বন্ধুর সাথে যখন সহায়তার হাত বাড়া দেয়, তখন তার পেছনে তো তারও একটা স্বার্থ থাকে। নিশ্চয়ই তার স্বার্থ থাকে। এই যে চীনের বড় স্বার্থটা কি এইসব করায়? চীনের বিশাল রিজার্ভ আছে, সেই রিজার্ভটা যদি তারা ফেলে রাখে তাহলে তো invest কোনো করা কাজের হলো না। সেই জন্য তো সেটা, এটা ব্যবহার করলে কি কি হয়? এক তো হলো যেটা চালু থাকলো, এটার থেকে কিছু যেটুকু লাভ পায় সেটা আছে। আর তাছাড়া তাদের যে বিভিন্ন কোম্পানি আছে, তারপরে তাদের মালামাল, এগুলো সব বিক্রি হচ্ছে, তাদের কোম্পানিগুলো কাজ করছে, তাদেরও একটা বিনিয়োগ এটা। অফকোর্স জি। এটা তাদের তা জন্য। অনেক- সুতরাং এটা হলো যে সবার জন্য এটা উইন উইন সিচুয়েশন। অনেক ধন্যবাদ। আমরা হিসাব কিতাব করে করতে হবে। আমরা অনেকটা ব্যাখ্যা পেলাম। শেষ কথা শুনবো জনাব শ্যামল দত্ত। আমরা ভারসাম্যের কথা বলি আমি- আঞ্চলিক রাজনীতিতে, এই জায়গায় এত বড় চীনা নির্ভরতা। আমি সেই জায়গায় বলি, আপনার উদ্বেগের সাথে আমি একমত। এখানে আমাদের প্রকল্প বাছাই করতে হবে কিন্তু খুব কৌশলে। কারণ আমার কিছু প্রকল্প নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যেমন আমি বললেন বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে যেটা হয়েছে, এটা আমার কাছে মনে হয়নি খুব একটা ফিজিবল স্টাডি করে হয়েছে। কারণ ইতিমধ্যে রিপোর্ট আসছে যে পরিমাণ টোল আসছে তাতে দিয়ে মেনটেনেন্স কস্টই হচ্ছে না। আমি নিজে ওটা দিয়ে যাতায়াত করি, কারণ আমি দক্ষিণ চট্টগ্রামের লোক। ওখানে আধা ঘন্টায় একটা গাড়ি যায় না। মানে আপনি এর পরেও টানেল থেকে ওঠার পরে কানেক্টিং রোডগুলো করেন নাই। আপনি যদি এই রোডটাকে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ের সাথে যুক্ত না করেন, তারপরে মাতারবাড়ি কানেক্টিং যদি না করেন, আপনি আনোয়ারা যাওয়ার জন্য তো নিশ্চয়ই টানেল ব্যবহার করবেন না। ফলে আমাদের এই ঋণ তো আমি নিব, ফলে ঋণটা নেওয়ার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমার মানে কোন প্রকল্পে নিলে আমার ফিজিবিলিটি ভালো হবে, আচ্ছা, আমার রিটার্নটা ভালো হবে। দাদা, এটা তো ঠিক আছে, কিন্তু ওই যে ভারসাম্যের জায়গাটা, বিশেষ করে আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্যের জায়গাটা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ইজ টু স্মার্ট টু মেক ইট মোর ব্যালেন্স। উনি কিন্তু গত ওনার এই টার্মে 2008-এর পর থেকে স্মার্টলি ব্যালেন্সটা করে আসছেন। উনি কিন্তু এটা অনেকেই ওনার কাছে জানতে চান, হাউ ইউ মেক ইট সো ব্যালেন্স। আপনাকে একটা ছোট উদাহরণ দিই বলে, তাহলে প্রধানমন্ত্রী কি কোন দেশে আগে যাবেন বা প্রধানমন্ত্রীকে কে আগে অভিনন্দন জানাবেন নির্বাচনের পরে, তাও নিয়েও একটা কম্পিটিশন ছিল। খুব স্মার্টলি হ্যান্ডেল করা হয়েছে। আপনি জানেন দুজনেই বাংলাদেশের ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত দুজনেই প্রায় একই সময়ে গণভবনে চলে গেছিলেন। দুজনকে এমনভাবে বসানো হয়েছে কেউ বুঝতেই পারেননি কে আগে কে পরে। ইজ স্মার্টলি হ্যান্ডেল। এটা মাননীয় প্রধানমন্ত্রী খুবই স্মার্টলি করেছেন। হ্যাঁ, এই যে ভারসাম্যের কূটনীতি করা, যে চীন, উনি কিন্তু বলেছেন ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, চীন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আমার দুজনকেই লাগবে। এটাই হচ্ছে ভারসাম্যের কূটনীতি। অনেক ধন্যবাদ। খুব স্মার্টলি হ্যান্ডেল করছে। আমরা হয়তো আরো আলোচনা করব, কারণ প্রধানমন্ত্রী চীন সফর 8 তারিখে শুরু হবে। আজকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ মুন্সি ফয়েজ আহমেদ এবং শ্যামল দত্ত দুজনকে। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে নিউজ ডাটা নিউজ আরেস্টটা শেষ করছি। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।